বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেনা ট্যাঙ্ক, একটা দুটো নয়, একেবারে লাইন দিয়ে। আর তাতে অস্ত্র হাতে রয়েছে বাংলাদেশের সেনা। শুধু ঢাকা নয়, বাংলাদেশের একাধিক জেলাতে সেনাবাহিনী পৌঁছে গিয়েছে। ট্যাঙ্ক জিপ নিয়ে নিয়মিত টহল দিচ্ছে তারা। দর্শক, আপনারা কি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলা অস্থিরতা লক্ষ্য করেছেন? লক্ষ্য না করে হয়তো উপায় নেই, কারণ এই আন্দোলনগুলো এখন এতটাই ব্যাপক যে দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য যে যখন শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না বা দেশ ছাড়তে রাজি হচ্ছিলেন না, তখন তার পরিবারের সদস্যরা কি করেছিলেন, সেখানে শেখ রেহানার নামটি সামনে চলে আসে। বলা হচ্ছিল যে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান তিনজন যে কথা বলেছেন শেখ হাসিনার সঙ্গে, পরিস্থিতি বলেছেন যে যেভাবে জনতা আসছে, লক্ষ লক্ষ জনতা, এটা প্রতিরোধ করা সম্ভব না। প্রতিরোধ করতে গেলে ব্যাপকভাবে রক্তক্ষরণ হবে, রক্তক্ষয় হবে। তখন তর্ক বিতর্ক হচ্ছিল। তখন শেখ হাসিনা বলছিল যে কেন পুলিশ তো তাদেরকে মোকাবেলা করছে, সেনাবাহিনী কেন পারবে না, তোমরা কেন গুলি চালাচ্ছ না? তখন সেনা প্রধান বোঝানোর চেষ্টা করেছেন যে সেনাবাহিনীর পক্ষে গুলি করা সম্ভব না। গত 48 ঘন্টা যাবত দেখা গিয়েছে বাংলাদেশের অন্দরে এখন একটাই চর্চা ছিল, তা হলো মোহাম্মদ ইউনূসের পদত্যাগ প্রসঙ্গ। তিনি নাকি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন, এমনকি ছাত্র নেতারা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষমেশ দেখা গেল তারই পরিকল্পনা উপদেষ্টা তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে প্রধান উপদেষ্টা কোনোভাবেই পদত্যাগ করছেন না। রাজনীতির ঝড় যেন থামছেই না। আমি যখন এই নিউজটি করছি, মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের বড় ধরনের বা ছোট ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে, কয়েকটা দল বাদ দিয়ে বাকি দলের যারা প্রতিনিধি আছেন তারা কিন্তু একটা বৈঠকে বসেছেন। টার্গেট হচ্ছে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক সমর্থনটা মুখে মুখে বলবৎ থাকলেও রাজপথে বা মাঠে আসলে এই জিনিসটা সরকারের জন্য এখন আর নাই। ইভেন আস্তে আস্তে পরিস্থিতি এতটা ঘোলাটে আকার ধারণ করছে, বিএনপি মনে করছে ডক্টর ইউনূসের নিজস্ব দল হচ্ছে এনসিপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলা অস্থিরতা লক্ষ্য করেছেন? লক্ষ্য না করে হয়তো উপায় নেই, কারণ এই আন্দোলনগুলো এখন এতটাই ব্যাপক যে দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রশাসনের কেন্দ্র সচিবালয় থেকে শুরু করে রাজস্ব আদায়ের প্রাণকেন্দ্র এনবিআর, রাজধানীর নাগরিক সেবা দানকারী প্রতিষ্ঠান ডিএসসিসি, এমনকি প্রাথমিক বিদ্যালয় এবং পোশাক শিল্পেও এখন চলছে বিক্ষোভ আর কর্মবিরতি। বলতে গেলে পুরো দেশটাই যেন এখন আন্দোলনের জালে আটকা পড়ে একরকম অচল হয়ে আছে। আর দেশের এতগুলো প্রাণকেন্দ্র যখন অচল হয়ে আছে, তখন অন্তর্বর্তী সরকারের মধ্যে এ নিয়ে তেমন কোনো ভাবাবেগ দেখা যাচ্ছে না। উল্টো সচিবালয় বিক্ষোভ চলাকালে বিতর্কিত চাকরি অধ্যাদেশ জারি করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল সরকার। প্রশ্ন উঠেছে, ব্যর্থতার পাহাড় নিয়ে ধুঁকতে থাকা অন্তর্বর্তী সরকার সবাইকে প্রতিপক্ষ বানিয়ে কতটা পৌঁছাতে পারবে নিজেদের লক্ষ্যে? ব্যবসায়ী নেতারা আশঙ্কা করছেন এমন পরিস্থিতি চললে দেখা যেতে পারে দুর্ভিক্ষ। ব্যবসায়ীদের যখন নাকের জল চোখের জল এক হওয়ার মতো অবস্থা, তখন অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনের কর্তা ব্যক্তিরা শোনাচ্ছেন উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়ার গল্প। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার আছে। সরকার প্রধান উপদেষ্টা আছেন উপদেষ্টা ও উপদেষ্টা পদমর্যাদার 25 জন, আর বিশেষ সহকারী সহ প্রতিমন্ত্রী পদমর্যাদার আছেন 7 জন। সব মিলিয়ে এই 33 জনের সরকারের কার্যক্রম দিনে দিনে চলে যাচ্ছে দৃষ্টির অন্তরালে। সেই সঙ্গে ঝেঁকে বসছে অচল অবস্থা। চাপ দিয়ে আনুগত্য নিশ্চিত করার কৌশল হিতে বিপরীত হয়েছে। অসন্তোষ ছড়িয়ে পড়ছে গোটা প্রশাসনে। সেনাবাহিনীর সঙ্গে তৈরি হয়েছে ব্যাপক দূরত্ব। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অচল, এনবিআর এ ক্ষোভের আগুন, ঢাকা দক্ষিণের নগর ভবন অবরুদ্ধ, স্কুল শিক্ষকদের আন্দোলনের ডাক সহ বিভিন্ন ইস্যুতে সরকার কোথায় সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এতে নিয়ন্ত্রণহীনতায় টালমাটাল পুরো রাষ্ট্রযন্ত্র।
সরকার অস্তিত্ব ও তৎপরতা সীমিত হয়ে পড়েছে যমুনাকে কেন্দ্র করে। দৈনিক প্রথম আলো 25শে মে শিরোনাম করেছে সচিবালয় বিক্ষোভ, এনবিআর অচল, নগর ভবনের তালা। আজকের পত্রিকার শিরোনাম হলো অচল প্রশাসনের প্রাণকেন্দ্র, বন্ধ রাজস্ব কার্যক্রম ও ঢাকার একাংশের নাগরিক সেবা। প্রথমে আসি প্রশাসনের একেবারে কেন্দ্র সচিবালয়, যেখানে দেশের প্রধান নীতি নির্ধারণী কাজগুলো হয়। সেই সচিবালয়ে চলছে তীব্র বিক্ষোভ আর কর্মবিরতি। কারা করছেন এই আন্দোলন? সরকারি কর্মকর্তা কর্মচারীরা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মীরা। তাদের দাবি কি? তাদের মূল দাবি হলো সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া বাতিল। এই অধ্যাদেশটি 22শে মে উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু কর্মচারীরা বলছেন এটি একটি নিবর্তনমূলক ও কালাকানুন। প্রায় 4.5 দশক আগের একটি বিশেষ বিধানের কঠোর ধারা এতে যুক্ত করা হয়েছে, যেমন ছুটি ছাড়া অনুপস্থিতি, কর্তব্যে গাফিলতি, শৃঙ্খলা বিঘ্ন বা উস্কানির মতো অভিযোগের ভিত্তিতে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তারা নিজেদের অনিরাপদ বোধ করছেন এবং আমলাতান্ত্রিক কাঠামোতে আতঙ্ক তৈরি হচ্ছে বলে তারা মনে করছেন। তারা এই খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিকও আখ্যা দিচ্ছেন। এই বিক্ষোভের প্রভাব মারাত্মক। বিভিন্ন মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রম সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছে। সচিবালয় যেহেতু রাষ্ট্র পরিচালনার মেরুদণ্ড, এখানকার অচল অবস্থা পুরো প্রশাসনিক প্রবাহকে ব্যাহত করে তুলছে। এই আন্দোলন দ্বিতীয় দিনেও গড়িয়েছে। কর্মচারীরা শুরুতে মৌন মিছিল করলেও পরে বিভিন্ন স্লোগান দেয়, যেমন অবৈধ কালো আইন মানি না, মানবো না, আমাদের দাবি মানতে হবে। পরিস্থিতি এতটাই গড়িয়েছে যে নেতারা 26শে মে সোমবার সচিবালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। যদি তাদের দাবি মানা না হয় তবে তারা তালা ঝুলিয়ে দিবেন। বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেনা ট্যাঙ্ক, একটা দুটো নয়, একেবারে লাইন দিয়ে। আর তাতে অস্ত্র হাতে রয়েছে বাংলাদেশের সেনা। শুধু ঢাকা নয়, বাংলাদেশের একাধিক জেলাতে সেনাবাহিনী পৌঁছে গিয়েছে। ট্যাঙ্ক, জিপ নিয়ে নিয়মিত টহল দিচ্ছে তারা। আর তাতে করে বাংলাদেশে যে বড়সড় বিপদ ঘনাতে চলেছে তা ভালোই বোঝা যাচ্ছে। তবে কি সামরিক অভ্যুত্থানের মুখে বাংলাদেশে বড়সড় কিছু হতে চলেছে? এই ভয়েই ততষ্ট হয়ে রয়েছে বাংলাদেশবাসী। বাংলাদেশের রাস্তায় সেনার গাড়ি ঘুরে বেড়ানোর সেই ভিডিও দেখাবো আপনাদের। প্রসঙ্গত বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল হয়ে রয়েছে ইউনূসকে কেন্দ্র করে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে পদত্যাগের নাটক। কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সরকারি পর্যায়ের অভ্যন্তরীণ বৈঠকে নিজের ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ইঙ্গিত দেওয়ার পর থেকে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন যে ইউনূস নাটক করছেন। যে কোনো মুহূর্তে তিনি পদ ছাড়তে পারেন। এই নাটক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার শেষ নেই। ইউনূস আসার কয়েক মাসে বাংলাদেশে জিহাদি এবং সন্ত্রাসী কার্যকলাপ যেভাবে বেড়ে গিয়েছে, তাতে করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিস্থিতি বেগতিক দেখে গোটা দেশে সেনা নামানোর নির্দেশ দিয়েছেন। আর তারপর বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেনার গাড়ি। নামানো হয়েছে ট্যাঙ্ক সাঁজোয়া গাড়ি। বাংলাদেশের একাধিক জেলাতে সেনাবাহিনী পৌঁছে গিয়েছে। ট্যাঙ্ক, জিপ নিয়ে নিয়মিত টহল দিচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর আছে, সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই ভিডিও দেখাবো আপনাদের।
এই দেখেই এক প্রকার সকলে ভয় পেয়ে গিয়েছে। সকলের মনেই একটা প্রশ্ন, যে বাংলাদেশে কি বড়সড় কিছু করতে চলেছে? তবে কি সামরিক অভ্যুত্থানের মুখে বাংলাদেশ? এদিকে মোহাম্মদ ইউনূসের ইস্তফার গুঞ্জন রয়েছে। আবার রাস্তাঘাটে যে দৃশ্য দেখা যাচ্ছে তাতে করে যথেষ্ট আতঙ্কে রয়েছেন বাংলাদেশের বাসিন্দারা। যদিও বাংলাদেশি সেনার বক্তব্য, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই টহল দেওয়া হচ্ছে। 24 ঘন্টায় 41 জনকে গ্রেফতার করা হয়েছে। এক মাসে বিভিন্ন অপরাধে 2189 জনকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর হাতে এখনো পর্যন্ত 14,485 জন রয়েছে। দেশের নিরাপত্তা ও দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে দেশ জুড়ে একদম সেনাবাহিনী যে টহল দিচ্ছে সেই ছবি সামনে আসছে। আর খুব স্বাভাবিকভাবেই এতে করে প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার নতুন করে সেনা অভ্যুত্থান শুরু হচ্ছে? সেই ভিডিও দেখাবো আপনাদের আরো একবার। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার সেই পুরনো একটি তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, যে যখন শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না বা দেশ ছাড়তে রাজি হচ্ছিলেন না, তখন তার পরিবারের সদস্যরা কি করেছিলেন, সেখানে শেখ রেহানার নামটি সামনে চলে আসে। বলা হচ্ছিল যে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান তিনজন যে কথা বলেছেন শেখ হাসিনার সঙ্গে, পরিস্থিতি বলেছেন যে যেভাবে জনতা আসছে, লক্ষ লক্ষ জনতা, এটা প্রতিরোধ করা সম্ভব না। প্রতিরোধ করতে গেলে ব্যাপকভাবে রক্তক্ষরণ হবে, রক্তক্ষয় হবে। তখন তর্ক বিতর্ক হচ্ছিল। তখন শেখ হাসিনা বলছিল যে কেন পুলিশ তো তাদেরকে মোকাবেলা করছে, সেনাবাহিনী কেন পারবে না, তোমরা কেন গুলি চালাচ্ছ না? তখন সেনা প্রধান বোঝানোর চেষ্টা করেছেন যে সেনাবাহিনীর পক্ষে গুলি করা সম্ভব না। সেনাবাহিনীর একটি আন্তর্জাতিক অবস্থান আছে, জাতিসংঘ একেবারে টোটালি ব্যান করে দেবে মানে সেনাবাহিনীকে, যে আন্তর্জাতিক কোনো দেশে বা সংস্থায় ভূমিকা পালন করতে পারবে না সেনাবাহিনী, যেহেতু সাধারণ মানুষের উপর গুলি চালায়। এই বিষয়গুলি একটু বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনা কোনোভাবেই কথায় কান দিচ্ছিল না। এদিকে তার কাছে যে ঘন ঘন মেসেজ আসছে আর্মির সদর দপ্তর বা বিভিন্ন সূত্র থেকে, তাতে দেখা যাচ্ছে যে গণভবনের অনেক কাছাকাছি চলে এসছে এবং সবার লক্ষ্য হচ্ছে গণভবন। বিষয়টি বলার চেষ্টা করার পরেও শেখ হাসিনা অনড় থাকেন এবং তিনি পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না। সেই পর্যায়ে তখন সেনাপ্রধান, যেহেতু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাথে শেখ হাসিনার আত্মীয়তার সূত্র আছে, সেই সূত্র ধরে তিনি আলাদাভাবে বৈঠক থেকে বেরিয়ে যেয়ে সে আলাদাভাবে শেখ রেহানাকে বিষয়টি বোঝান এবং একেবারে যে খুবই একটা পরিস্থিতি খারাপ হবে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে শেখ রেহানাকে বোঝানোর পর শেখ রেহানা রাজি হন এবং শেখ রেহানা অনুরোধ করেন শেখ হাসিনাকে। তাতেও কাজ হচ্ছিল না, তাতেও তিনি রাজি হননি। পরে শেখ রেহানা কৌশলে আবার বের হয়ে যান এবং তখন জয় এবং পুতুল দুইজনকেই পরিস্থিতিটা বোঝান। তখন ছেলে মেয়ে দুইজন যখন কি খুব সিরিয়াসলি শেখ হাসিনাকে ধরেন, তখন শেখ হাসিনা নমনীয় হন। তারপরেও তিনি ভাষণ দেবেন, এইসব করতে করতে জনতা অনেকখানি কাছে চলে এসছে। পরে সেই ভাষণটাও দেওয়া সম্ভব হয়নি। এমনকি তিনি যে আনুষ্ঠানিকভাবে আসলে পদত্যাগপত্র লিখে দেবেন সেই অবস্থাটা হয়নি। এই অবস্থায় তিনি দেশ ত্যাগ করেন। এই ছিল কাহিনী। কিন্তু এটা জানা যায়নি যে পদত্যাগ করতে 5ই আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। তাহলে পরিস্থিতি হয়তো পারিবারিক আবহে তেমনই ছিল যে শেখ হাসিনা যখন কি মানছিল না, তখন শেখ রেহানা তার পা জড়ায় ধরে বলছে হয়তো যে আপা পরিস্থিতি খুবই খারাপ, তুমি রাজি হও। তেমনটা আজকে প্রকাশ পেয়েছে চিফ প্রসিকিউটরের মুখ থেকে। এখানে খবরে বলা হচ্ছে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তবে পদত্যাগের আগে শক্ত হাতে ছাত্র আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি ক্ষমতার মসনদ ছাড়তে রাজি হচ্ছিলেন না। এক পর্যায়ে পদত্যাগ করতে 5ই আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এই তথ্য পড়ে শোনান তিনি। চিফ প্রসিকিউটর বলছেন, শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না।
পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। যে কথাটা মানে পূরণ হলো, ঠিক পা জড়ায় ধরে শেখ হাসিনাকে রাজি করাতে হয়েছে, এই তথ্যটা জানা ছিল না। দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে 3রা আগস্ট দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেনি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে 3রা আগস্ট রাতেই শেখ হাসিনা তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে। তবে তিনি তা মানতে চাননি, বরং 4 আগস্ট থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভাঙতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে। এই সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল তাকে পদত্যাগ করতে না করেছিলেন। অর্থাৎ এই লোকগুলি বলছে যে শেখ হাসিনা যে কোনোভাবেই পদত্যাগ করবেন না। 5ই আগস্ট সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছেন না, এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়াও বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এই রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিল না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। পা জড়িয়ে ধরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন তিনি, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন, রাজি হয়ে যান পদত্যাগে। তিনি যখন একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য, ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ এবং উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁও পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গজিয়াবাদ ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে দেশটির স্থানীয় সময় 5:36 অবতরণ করেন। ভারতের সেনাবাহিনীর একজন কর্মকর্তা তাকে স্বাগত জানান। সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে। তাজুল ইসলাম আরো বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা 4র্থবারের মতন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন 11 বছর। যাক, এরপরের কাহিনীটা মানে আর এই নির্বাচন নিয়ে বলার অপেক্ষা রাখে না, কি নির্বাচন হয়েছে। মোট কথা একটা মানে জমজমাট নাটকীয়তা যে হয়েছে এটা সত্য। এবং শেখ রেহানার ভূমিকা, সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা, পুতুলের ভূমিকা বারবার এসছে। তবে ঠিক পা জড়িয়ে ধরে শেখ হাসিনাকে যে পদত্যাগের অনুরোধ করেছিলেন তারপরেও তিনি সেটা উপেক্ষা করেছেন, এই তথ্যটা এর আগে জানা ছিল না, এটা জানা গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গত 48 ঘন্টা যাবত দেখা গিয়েছে বাংলাদেশের অন্দরে এখন একটাই চর্চা ছিল, তা হলো মোহাম্মদ ইউনূসের পদত্যাগ প্রসঙ্গ। তিনি নাকি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন, এমনকি ছাত্র নেতারা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষমেশ দেখা গেল তারই পরিকল্পনা উপদেষ্টা তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে প্রধান উপদেষ্টা কোনোভাবেই পদত্যাগ করছেন না। শুধু তাই নয়, অন্যান্য যে সমস্ত উপদেষ্টারা রয়েছেন তারাও প্রত্যেকে এই নিজস্ব পদে একেবারে বহাল থাকছেন। আর এখানেই প্রশ্ন উঠছে যে এটি কি সত্যি মোহাম্মদ ইউনূস তিনি কি পদত্যাগ করতে চেয়েছিলেন, নাকি এটা নতুন কোনো পরিকল্পনা? উঠে আসছে প্রশ্ন। গত 48 ঘন্টা যাবত বাংলাদেশের অন্দরে একটাই আলোচনা তৈরি হয়েছিল, তা হলো মোহাম্মদ ইউনূসের পদত্যাগ প্রসঙ্গ। কিন্তু এর মধ্যেই খেলা ঘুরে গেল। মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না জানিয়ে দেওয়া হলো সরকারের তরফে। অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়ে দিলেন। জানা গিয়েছে শনিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি জানিয়ে দেন ইউনূস এবং অন্য সকল উপদেষ্টা স্বপদে বহাল থাকছেন, কেউ পদত্যাগ করছেন না। ইউনূসের পদত্যাগের ইচ্ছে প্রকাশের কথা প্রথম জানা যায় বৃহস্পতিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে। সূত্রের খবর, সেখানে তিনি তার পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন। জানা যায় বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি হতাশ, অর্থাৎ প্রত্যেকদিন বাংলাদেশের নানা প্রান্তে আন্দোলন বিক্ষোভ হয়েই চলেছে।
আর তাতেই তিনি দুঃখ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি যে সংস্কারের লক্ষ্য নিয়ে সরকার গঠন করেছিলেন তার সঙ্গে একমত হতে পারছে না দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি। ফলে স্বাভাবিকভাবেই কাজ এগোচ্ছে না, এমনকি নানা অসহযোগিতা আসছে কাজে। এমনকি সূত্র মারফত খবর, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং কোথায় কিভাবে কাজ হবে সেই নিয়ে খসড়া প্রায় প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু পরে তা স্থগিত হয়ে যায়। অবশ্য এই নিয়ে পরে চিন্তা ভাবনা করতে পারে সরকার, সেটাও জানা গিয়েছে। অন্যদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা একাধিকবার জানিয়েছিলেন এবছরের ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে, কিন্তু সূত্র মারফত খবর, বৃহস্পতিবার বৈঠকে তিনি নির্বাচন নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন। এর কারণ, বাংলাদেশে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে তাতে সুষ্ঠু এবং অবাধে নির্বাচন আদৌ হওয়া সম্ভব কিনা সেটা নিয়েই সন্দিহান প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশের অন্তরে অভিযোগ উঠছে তিনি নাকি নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। শুধু তাই নয়, বিএনপি থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলিও কাঠগড়ায় তুলেছেন প্রধান উপদেষ্টাকে। সম্প্রতি দেখা গেল সেনা প্রধান ও সেনানিবাসে সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে ডেডলাইন দিয়েছেন, আর সেটা ডিসেম্বর। এমনকি মানবিক করিডোর থেকে বন্দর একাধিক বিষয় উত্থাপিত করেছিলেন দরবার হলে। তাৎপর্যপূর্ণভাবে দেখা যায় তারপরই বিএনপি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন তারা প্রত্যাহার করে নিতে পারে। আর একদিন পরই মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছে প্রকাশ। অনেকেই দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছিলেন, তবে আচমকায় সাংবাদিকদের পরিকল্পনা উপদেষ্টা জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, পাশাপাশি অন্য উপদেষ্টারাও নিজেদের পদে বহাল থাকছেন। তবে এটা নতুন কোনো ষড়যন্ত্র নয় তো? এই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট। আসসালামু আলাইকুম। রাজনীতির ঝড় যেন থামছেই না। আমি যখন এই নিউজটি করছি, মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের বড় ধরনের বা ছোট ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে, কয়েকটা দল বাদ দিয়ে বাকি দলের যারা প্রতিনিধি আছেন তারা কিন্তু একটা বৈঠকে বসেছেন। টার্গেট হচ্ছে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক সমর্থনটা মুখে মুখে বলবৎ থাকলেও রাজপথে বা মাঠে আসলে এই জিনিসটা সরকারের জন্য এখন আর নাই। ইভেন আস্তে আস্তে পরিস্থিতি এতটা ঘোলাটে আকার ধারণ করছে, বিএনপি মনে করছে ডক্টর ইউনূসের নিজস্ব দল হচ্ছে এনসিপি, কিন্তু এনসিপি বলছে সরকার এবং উপদেষ্টাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। একদম চিল্লাতে চিল্লাতে সবাই গলা ফাড়াই ফেলতেছে, বাট তারপরে বিএনপি বিশ্বাস করে না। ইভেন তারা দুই উপদেষ্টা মাহফুজ আসিফ আর আরেকজন হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, তিনজনের পদত্যাগ দাবি করেছেন। কিন্তু এই জায়গাতে সরকার কি সিদ্ধান্ত নেবে? মাত্র গনে গনে 24 ঘন্টার মধ্যে চাইলে ডক্টর ইউনূসের পতন ঘটাইতে পারে বিএনপি, এমন বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য দাদা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলছেন যে আমরা যদি বলি কালকের রাস্তায় নামি কালকে, তাহলে আমার মনে হয় ডক্টর ইউনূস 24 ঘন্টাও তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে, অথবা তার পতন হবে, অথবা তিনি মানে এই সরকার কার্যত ভেঙে যাবে। তো বিএনপি কেমনটা করবে? তো তিনি বলছেন যে এই বিবেচনায় আমরা জাস্ট হচ্ছে সময় দিচ্ছি সরকারকে, আমাদের দাবি দাওয়াগুলো সামনের দিকে ফরওয়ার্ড করছি। ডক্টর ইউনূস সফল হোক, তিনি সফল হওয়া মানে জুলাই আগস্ট একটা সফলতা। তবে নির্বাচন আপনাকে দিতে হবে ডিসেম্বরের মধ্যেই। গতকালকের পর আজকে জনাব তারেক রহমান তিনি কিন্তু বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। চাই না, চাই একটা আপনার আবদার, আর হতে হবে হচ্ছে ওয়ান কাইন্ড অফ অর্ডার, অথবা কোনো একটা কাজের জন্য এস্টিমেটেড টাইমটা আমরা ফিক্সড করে দিচ্ছি, এই সময়ের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে। এখন তারেক রহমানের বক্তব্যের পর গয়েশ্বর দাদা বলছেন আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। ডক্টর ইউনূসকে বলছেন যে নারী যদি সুন্দরী হয়, সে যদি বন্ধা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। বন্ধা তো বুঝছেনই, যাদের বাচ্চা কাচ্চা হয় না। তো তার অভিযোগ ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে, সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আতাত করছেন বলে অভিযোগ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। এমনকি আপনার জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া আমাদের ব্লুটুথ বয়েজদের উদ্দেশ্য তিনি বলছেন যারা নাকি 24 জুলাইয়ে 11 দিন আন্দোলন করে মুকুট চায়, তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিয়েছে, আমরা দিয়ে দিয়েছি। মানে উপদেষ্টা সহ যে আসিফ মাহমুদ আরো বিভিন্ন ইস্যুতে। এখন বিএনপির যে বর্তমান অবস্থান, তাদের বক্তব্য গতকালকে থেকে স্পষ্ট যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা বিলম্ব হোক, তারা সেই দিকে যাবে না। বাট ডক্টর ইউনূস এক কথার মানুষ, উপদেষ্টা প্রেস সচিব যিনি আছেন মানে শফিক সাহেব, তিনি বলছেন তিনি এক কথার মানুষ, নির্বাচন জানুয়ারি থেকে জুনের মধ্যেই হবে, মানে ডিসেম্বর থেকে জুন। আমিও সোজা সাপটা মানুষ, একটা জিনিস বুঝি না যে বিএনপি যেটা চাচ্ছে, এই বিএনপির চাওয়াটার বিষয়টা হচ্ছে ঠিক এরকম, কোন মাসের কত তারিখ একটা এস্টিমেটেড টাইম দিয়ে দেন, যে নির্বাচন ঠিক আছে আগামী বছর জুনের মধ্যে হবে, এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন,
কোন তারিখে হবে, আপনি তারিখটা স্পষ্ট করুন। আমিও বুঝি না ডক্টর ইউনূস তিনি নির্বাচন দিবেন, কিন্তু 6 মাস নিয়ে কেন একটা অস্পষ্টতা রাখছেন? সরাসরি বলে দিলে তো হয় যে হ্যাঁ এপ্রিলের এত তারিখ নির্বাচন, ফেব্রুয়ারির এত তারিখ নির্বাচন। এখন এটা যখন বলছেন না ডক্টর ইউনূস, তখনই বিএনপির মনে বারবার সন্দেহ হচ্ছে, ভাই এই কথাটা মুখ দিয়ে বললে সমস্যা কি? আপনি কেন একতরফা একরকমই দেখাচ্ছেন? এখন ডক্টর ইউনূস হয়তো মজা পাচ্ছেন, অথবা মাথার মধ্যে অন্য কোনো পরিকল্পনা আছে, সেটা তিনিই ভালো জানেন, আর রাজনৈতিক দলগুলোর সন্দেহ তাই প্রমাণিত করে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।